উপস্থিত শ্রদ্ধেয় সাংবাদিকবৃন্দ, উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, সাংবাদিক ভাইরা, আপনারা জানেন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচার প্রচারণা শেষ পর্যায়ে চলে আসছে। প্রায় বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমির, বাংলাদেশের আগামী বাংলাদেশ করার স্বপ্নদ্রষ্টা কারিগর, মানবিক নেতা জনাব ডক্টর শফিকুর রহমান তার নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে আগামী 7 ফেব্রুয়ারি সিলেট বিভাগ তিনি নির্বাচনী প্রচার কাজে অংশ নেবেন এবং নির্বাচনী জনসভা বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়েছে। এই সংক্রান্ত সার্বিক বিষয় আপনাদের সামনে আজকে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মবৈশ্য সদস্য, সিলেট মহানগর জামাতের সঙ্গে আমির জনাব ফখরুল ইসলাম। উপস্থিত আছেন সিলেট 1 আসনে জামাত মনোনীত এবং 11 দল সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মাওলানা হাবিবুর রহমান। উপস্থিত আছেন আমাদের 11 দলের সিলেট জেলা মহানগরের নেতৃবৃন্দ। আজকে এই পর্যায়ে আপনাদের সামনে এই সাংবাদিক সম্মেলনের প্রেসব্রিফিংয়ে মূল কথা উপস্থাপন করছেন সিলেট মহানগর জামাতের সংগ্রামী আমির জননেতা জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সিলেট 1 আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী, আমাদের সকলের প্রিয় এবং পরিচিত ব্যক্তি হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, 11 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ, সিলেট প্রেস ক্লাব, জেলা প্রেস ক্লাব, অনলাইন প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমি শুরুতেই একটু পরিচয় করে দিচ্ছি যারা আজকে আমাদের মধ্যে আছেন। ডান দিকেই রয়েছেন, আপনারা সবাই চিনেন, আমাদের এই আসনেরই সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী এবং সিলেট 1 আসন থেকে যিনি নির্বাচন করবেন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলার সম্মানিত আমির, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য আমি একটু জুড়ে বলি, আবার ওনার শোনা যাবে ইনশাল্লাহ। ডান দিকে আছেন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলার সম্মানিত আমির, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, প্রবীণ রাজনীতিবিদ মাওলানা হাবিবুর রহমান। তারপরে আমার ডান দিকে রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সম্মানিত সভাপতি মাওলানা ইমরান আলম। তারপরে ডান দিকে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিলেট মহানগর শাখার সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল। তারপরে রয়েছেন এলডিপি সিলেট মহানগরের সম্মানিত সভাপতি ভাই লিটন। তারপরে আছেন ডেভেলপমেন্ট পার্টির সিলেট মহানগরের আহ্বায়ক কবির আহমদ। আমার বাম দিকে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগর শাখার নায়েবে আমির ডক্টর নুরুল ইসলাম বাবুল। তার বামে রয়েছেন খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সম্মানিত সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান। তারপরে আছেন মহানগর জামাত ইসলামের সাধারণ সম্পাদক জনাব শাহজাহান আলী। এরপরে আছেন
মহানগর জামাতের সম্মানিত সহকারী সেক্রেটারি জাহিদুর রহমান চৌধুরী, তারপরে রয়েছেন আমাদের জনাব নিজামউদ্দিন খান, জেলা জামাতের সম্মানিত দায়িত্বশীল কর্মপরিষদ সদস্য, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা আসলে আপনাদেরকে আহ্বান করেছি। মূলত আপনারা জানেন আগামী 7 ফেব্রুয়ারি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আমাদের সিলেট জেলা এবং মহানগর শাখার উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা। এই জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির, সিলেটের কৃতি সন্তান, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, জাতীয় নেতা, 11 দলীয় জোটের শীর্ষ নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। আরও কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত থাকবেন এবং জোটের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এই জনসভা মূলত সিলেট জেলার 6টি আসনের বাংলাদেশ জামাত ইসলামীর 3 জন প্রার্থী রয়েছেন এবং আমাদের শরিক জোটের আরও 2 জন প্রার্থী রয়েছেন। গড়িমার্কা নিয়ে 2 জন প্রার্থী, রিক্সা প্রতীক নিয়ে 1 জন প্রার্থী এবং দাড়িপাল্লা প্রতীক নিয়ে 3 জন প্রার্থী। 3 জন প্রার্থীরই সেখানে উপস্থিত থাকবেন এবং তাদেরকে প্রধান অতিথি পরিচয় করিয়ে দিবেন, প্রতীক হাতে তুলে দিবেন। তার সাথে সুনামগঞ্জ জেলা, যে জেলায় আসলে সময়ের স্বল্পতার কারণে সেখানে সফর করা সম্ভব হচ্ছে না, সেই জেলায়ও জামাত ইসলামের প্রার্থী যারা আছেন দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করবেন, সেই আসন থেকে আমাদের 4 জন প্রার্থী রয়েছেন। এই 4 জন প্রার্থীও সেখানে উপস্থিত থাকবেন এবং ওনাদেরকেও তিনি পরিচয় করিয়ে দিবেন, প্রতীক তুলে দিবেন। সম্মানিত ভাইরা, আপনারা হয়তো জানেন সুনামগঞ্জের একটা আসন সেখানে উন্মুক্ত রয়েছে, 2 জন প্রার্থী থাকার কারণে সেখানে আমরা এককভাবে কাউকে পরিচয় করে দিতে পারছি না। ওনারা নিজ নিজ অবস্থান থেকেই সেখানে কাজ করে যাচ্ছেন, জোটের পক্ষ থেকে আমাদের সহযোগিতা রয়েছে। আর 7 তারিখের এই জনসভা, নির্বাচনী জনসভা, আমরা আশা করছি সিলেটের সবচেয়ে ঐতিহাসিক এবং বিপুল সংখ্যক জনগণের উপস্থিতিতে এই জনসভা অনুষ্ঠিত হবে এবং এখানে আমরা আশা করছি লক্ষ লক্ষ দাড়িপাল্লা প্রতীকের, রিক্সা প্রতীকের, গড়ি প্রতীকের যারা প্রার্থী রয়েছেন তাদের সমর্থকেরা এখানে বিপুল সংখ্যক উপস্থিত হবেন উৎসাহ উদ্দীপনার সাথে এবং এখানে একটা নির্বাচনী এমেজ এবং উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করছি। আমরা সেই জনসভাকে আপনাদের সহযোগিতা কামনা করছি, বিশেষ করে মিডিয়ার দিক থেকে। মিডিয়া হচ্ছে এই সমাজের দর্পণ, আপনারা হচ্ছেন জাতির বিবেক। আপনারা সেই প্রচারণার দিক থেকে আমরা আশা করব যে জনগণের এই উপস্থিতি, সরব উপস্থিতি এবং অতিথিবৃন্দের বক্তব্য, প্রার্থীদের পরিচিতি আপনাদের মাধ্যমে দেশ এবং জাতির কাছে, বিশেষ করে সিলেট এবং সুনামগঞ্জ জেলার জনগণের কাছে যেন তুলে ধরতে পারি, এই ক্ষেত্রে আপনাদের একান্ত আমরা সহযোগিতা কামনা করছি। তার সাথে এই সমাবেশকে শান্তিপূর্ণ করার জন্য আপনারা হয়তো জানবেন, ইতিমধ্যে আমরা আমাদের মাননীয় এসএমপি কমিশনারের সাথে আমরা সাক্ষাৎ করেছি এবং ওনার পক্ষ থেকে আমরা যে যে দিক থেকে সহযোগিতার প্রয়োজন সেটা ওনাদের কাছে আমরা আবেদন করে এসেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আইন শৃঙ্খলার পক্ষ থেকে সব ধরনের বাহিনী নিয়োজিত থাকবে এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দিয়ে এটাকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। ঠিক একইভাবে আমাদের জেলা প্রশাসক মহোদয়, যিনি এই জেলার রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনী জনসভা হওয়ার কারণে তারও সেখানে একটা দায়িত্বের জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয় রয়েছে। আজকে আমরা সকালেই আমাদের নেতৃবৃন্দ, রিটার্নিং কর্মকর্তার সাথে আমরা সাক্ষাৎ করেছি জেলা প্রশাসক মহোদয়ের সাথে এবং তার পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা যা রয়েছে আমরা তা কামনা করেছি। বিশেষ করে রিটার্নিং কর্মকর্তার অধীনস্থ থেকে বিভিন্ন বাহিনীর আইনশৃঙ্খলার সদস্যরা, কর্মকর্তারা কাজ করছেন। এই দিক থেকে অন্যান্য সংস্থার যারা ব্যক্তিবর্গ রয়েছেন, কর্মকর্তাবর্গ রয়েছেন, সেখান থেকে তাদেরও সক্রিয় অংশগ্রহণ এবং এই জনসমাবেশকে নির্বিঘ্নে নিরাপদে সম্পন্ন করার ক্ষেত্রে তাদের সহযোগিতা যাতে থাকে এই ব্যাপারে আমরা
তার সহযোগিতা কামনা করেছি। তিনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন এই ক্ষেত্রে সর্বক্ষেত্রে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এই জনসভা আসলে একটা ঐতিহাসিক জনসভা। আপনারা জানেন যে ফ্যাসিস্ট আমলের অনেকগুলো নির্বাচন সম্পন্ন হয়েছে, কোনো নির্বাচনেই জনগণ তাদের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে নাই। একটি ছিল বিনা ভোটের নির্বাচন, যে নির্বাচনের আগেই 154 জন এমপি নির্বাচিত হয়ে গিয়েছিলেন, এবং পরবর্তী যে নির্বাচন হয়েছিল সেটা দিনের ভোট রাতে হয়ে গিয়েছিল, মধ্যরাতেই ভোট সম্পন্ন হয়ে গিয়েছিল, এবং সেই সম্পর্কেও আপনাদের অভিজ্ঞতা আছে, আপনাদের মিডিয়াতে সেগুলো প্রকাশ পেয়েছিল। ঠিক একইভাবে 23-এর যে নির্বাচন হয়েছিল, 24-এর প্রথমে, সেই নির্বাচনও ছিল একতরফা আমি ডামি এবং স্বতন্ত্র নিজেদের মধ্যেই। এই নির্বাচনেও জনগণ অংশগ্রহণ করে নাই, এবং সেই বাংলাদেশের যে নিবন্ধিত বড় বড় রাজনৈতিক দল রয়েছে সে দলগুলোও সেখানে অংশগ্রহণ করে নাই। সেই একতরফা নির্বাচনের পরে এখন যে সুযোগ তৈরি হয়েছে একটা অবাধ নির্বাচনের, এবং সেই নির্বাচন নিয়ে আমরা বিশেষ করে লক্ষ্য করছি আমাদের তরুণ সমাজ, যারা বিগত তিনটা নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, তারা বিপুল আগ্রহে অপেক্ষা করছে একটা নিরাপদ, সুষ্ঠু এবং যাতে অবাধ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, নিজের ভোট নিজে দিতে পারে। এই ধরনের একটা অপেক্ষার প্রহর গুনছে আমাদের তরুণ সমাজ, এবং তাদের এই ভোটাধিকারকে নির্বিঘ্ন করার জন্য আমরা আশাবাদী প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ তাদের দায়িত্বের জায়গা থেকে যথাযথ ভূমিকা পালন করবেন। এর সাথে আমরা আজকেও আমাদের রিটার্নিং কর্মকর্তাকে আমরা কথা বলে এসেছি যে অনেক ভোটার রয়েছে যারা মৃত্যুবরণ করেছে, তাদের ভোটার তালিকায় নাম রয়েছে, আবার অনেক বিদেশে অবস্থান করছেন, কেউ কেউ বিদেশ থেকে ভোট দিয়ে দিয়েছেন। এই ভোটগুলো কিভাবে চিহ্নিত হবে, সেই জায়গা থেকে যাতে কোনো জাল ভোট না হয় সেই ব্যাপারটাও নিশ্চিত করার ব্যাপারে ওনাদের পক্ষ থেকে উদ্যোগ থাকে, ব্যবস্থা থাকে, সেই বিষয়টা আমরা দৃষ্টি আকর্ষণ করে এসেছি। তার সাথে আপনারা জানেন সিলেট হলো একটা প্রবাসী অধ্যুষিত এলাকা। এই প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ার কারণে এখানের আমাদের একটা বিপুল সংখ্যক ভোটার প্রবাসে অবস্থান করেন, এবং তারাও এই বছর প্রথম বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এই জন্য সেটাও আনন্দের একটা, উৎসাহের একটা জায়গা তৈরি হয়েছে আমাদের প্রবাসী ভাইদের মধ্যে, যে আমরা শুধু রেমিটেন্স পাঠিয়েই দেশে আমাদের অংশগ্রহণ নয়, এবার আমরা ভোটে অংশগ্রহণ করতে পারছি। এইটা তাদের জন্য একটা বিরাট অর্জন। সেই ভোটাধিকারগুলো কিভাবে আসবে, কিভাবে সংরক্ষণ হবে, সেগুলো কিভাবে গণনা হবে, এই বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করেছি, যাতে এখানে যেন কোনো ধরনের কারচুপি না হয়, কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং না হয়। ভোটাধিকার যারা প্রয়োগ করেছেন প্রবাসীরা, তাদের সেই শতভাগ ভোটের বিষয়টা যেন নিশ্চিত হয়, এই বিষয়টা নিয়েও আমরা কথা বলেছি। তিনি এরা আশ্বস্ত করেছেন যে বিষয়টাও তারা গুরুত্ব সহকারে দেখবেন এবং সরকারি নীতিমালা অনুযায়ী সেভাবে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। তার সাথে আমরা এই আসনে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে নির্বাচন আচরণবিধি মেনে চলার ক্ষেত্রে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল সবসময়ই ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো, এবং সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি আমাদের সর্বতোভাবে আইনের শৃঙ্খলা যেটা মেনে চলতে পারি, আচরণবিধি মেনে চলতে পারে। কিন্তু কিছু কিছু আমরা ভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি কোনো ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। সেই বিষয়গুলোও আমরা ওনাদেরকে অবহিত করেছি, এবং সেই বিষয়গুলো ওনাদের নজরে আমরা দিয়েছি, যাতে একটা আইনের ভিতরে সবাইকে নিয়ে আসা যায় এবং সকল যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকেন, এই বিষয়টা যেন ওনারা নিশ্চিত করতে পারেন। কারণ আইন একবার বন্ধ হলে পরে দেখা যায় এটা একটা প্রবণতা তৈরি হয়ে যায় সকলেই ভঙ্গ করার। আমরা এই জায়গাটাকে বন্ধ করতে চাই, এই জায়গাটা যাতে বন্ধ হয় এবং সেই জায়গা থেকে সকল আইন মেনে চলেন, এই ব্যাপারে ওনাদের উদ্যোগটা আমরা দেখতে চাই, সেই বিষয়টা আমরা বলে এসেছি। তার সাথে আরেকটি বিষয় আপনাদের দৃষ্টিতে আমরা দিতে চাই যে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো অস্ত্র উদ্ধার হয় নাই। প্রকৃত যারা চিহ্নিত সন্ত্রাসী, যারা প্রশাসনের কাছেও তালিকাবদ্ধ, এবং বিশেষ করে আমরা দেখেছি
যে বিভিন্ন ছিনতাই কাজের সাথে যারা জড়িত ওই সমস্ত ব্যক্তিরা এখন কোনো কোনো দলের রাজনৈতিক আশ্রয় নিয়ে তারা বিভিন্ন ধরনের যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার জন্য কোনো কোনোভাবে কূটকৌশলের সাথে সেইগুলা অব্যাহত রেখেছেন। এবং সবচেয়ে উদ্বেগের বিষয়, লক্ষণীয় বিষয়, এটা আপনাদের কাছ মাধ্যমে আমরা সিলেটবাসীকে জানাতে চাই, দেশবাসীকে জানাতে চাই যে এখানে যৌথ বাহিনী রয়েছে। যৌথ বাহিনীর আসলেই কোনো দৃশ্যমান আমরা ভূমিকা দেখতে পাচ্ছি না। আপনারা হয়তো সেটা আরো ভালো করে অবলোকন করবেন। একটা অভিযান আমরা পেয়েছিলাম, আপনারা লক্ষ্য করেছেন, প্রেস ক্লাবের পিছনের থেকে একটা বাসা থেকে একজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছিল, কিন্তু কোন কালো হাতের ইশারায় সেই ব্যক্তিকে 54 ধারায় চালান দেওয়া হলো এবং দেখা গেল যে কয়েকদিনের ভিতরেই ওনারা বেরিয়ে এসেছেন এবং ফুলের মালা দিয়ে ওদেরকে বরণ করে নেওয়া হয়েছে। যৌথ বাহিনী একজন সন্ত্রাসীকে অ্যারেস্ট করলো, এরকম ব্যক্তিদেরকে অ্যারেস্ট করলো, সেই বাহিনী এত মহড়া দিয়ে এত কিছু নিয়ে সেটা কিভাবে 54 ধারায় চালান হয় এবং কিভাবে সে অত দ্রুত চলে আসতে পারে, এটা আমাদের বোধগম্য নয়। এইভাবে যদি হস্তক্ষেপ চলে এবং সন্ত্রাসীদেরকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ভোট কতটুকু নিরাপদ হবে, সন্ত্রাস মুক্ত হবে, নির্বিঘ্নে ভোটাররা ভোট দিতে পারবে, এই সন্দেহের জায়গাটুকু থেকে যায়। এই জায়গা থেকে আমরা সাংবাদিক বন্ধুদেরকে, আপনাদের জায়গা থেকেও আমরা অনুরোধ করব যে এখনো পর্যন্ত যারা শীর্ষ পর্যায়ের সন্ত্রাসী রয়েছে, যাদের কাছে অস্ত্র আছে, যারা কোনো না কোনো সেন্টারে এলাকায় প্রভাব বিস্তার করে এই ধরনের ঘটনা ঘটাতে পারে, এটা প্রশাসনের অবশ্যই তাদের নজরদারিতে রয়েছে, তাদের মধ্যে তালিকা আছে। কারণ প্রশাসন বহু বিস্তৃত এলাকা নিয়ে কাজ করে, অনেক গভীরে কাজ করে, সেখানে আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই তালিকা, সেই তালিকা অনুযায়ী জানা রয়েছে। এই সমস্ত জায়গা থেকে প্রকৃত যারা চিহ্নিত সন্ত্রাসী তাদেরকে যদি অ্যারেস্ট করা না হয় এবং অবৈধ অস্ত্রগুলো যদি উদ্ধার না হয় তাহলে এই ভোট কতটুকু নির্বিঘ্ন হবে, শান্তিপূর্ণ হবে, এখানে আমাদের সন্দেহ রয়ে গিয়েছে। আরেকটি বিষয়, আপনারা জানেন আমাদের সিলেট পড়েছে সীমান্তবর্তী এলাকা। এই সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে সীমান্ত দিয়েও কিন্তু এখানে অবাধে বিভিন্ন অবৈধ অস্ত্র ঢুকছে। সেই বিষয়টা প্রোটেকশন করার জন্য প্রশাসন কি উদ্যোগ নিয়েছেন এটাও আমাদের কাছে এখনো দৃশ্যমান নয়। ঠিক একইভাবে 24-এর গণ বিপ্লবের পর আপনারা জানেন অনেকগুলো থানা, পুলিশ বক্স লুট হয়েছে, অস্ত্র লুট হয়েছে। এই অস্ত্রগুলোও এখনো পুরোপুরি শতভাগ রিকভার হয় নাই, এগুলোও এখনো এভাবে পড়ে আছে। সেই অস্ত্রগুলোও কিন্তু নির্বাচনী সেই অবৈধ কাজে এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত হতে পারে। সেই ব্যাপারেও আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি এবং অবৈধ অস্ত্রগুলা উদ্ধারের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন, এটা আমরা প্রত্যাশা করছি। আজকের এই সমাবেশে আপনারা উপস্থিত হয়েছেন, আমরা আমাদের পক্ষ থেকে যে কিছু বিষয় ছিল আপনাদের মাধ্যমে জাতির সম্মুখে আমরা তুলে ধরেছি। এই মাধ্যমে আমরা আশা করছি আগামী যে আমাদের জনসভা রয়েছে 7 ফেব্রুয়ারি আলিয়া মাদ্রাসা মাঠে বিকাল 3 ঘটিকায় অনুষ্ঠিত হবে এবং 4:30টার ভিতরে এই সমাবেশ সমাপ্ত হবে এবং সেই সমাবেশকে যাতে শান্তিপূর্ণভাবে আমরা সমাপ্ত করতে পারি এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি এবং প্রশাসন সহ আমাদের সিলেটবাসীর যত ভোটাররা রয়েছে তাদের সকলের আমরা সহযোগিতা কামনা করছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এই প্রাথমিকভাবে এই কথাগুলো বলে আমার কথা এখানেই শেষ করছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি বলবো আমাদের সাথে আমাদের নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে এই আকাশনের আমাদের প্রার্থী রয়েছেন জেলা জামাতের আমির, আমরা উত্তর দেব ইনশাআল্লাহ। তিনি ঢাকা থেকে হেলিকপ্টার যোগে যাত্রা শুরু করবেন। প্রথমে হবিগঞ্জে একটা সমাবেশ আছে, এটা সকাল 10 ঘটিকার সময়। হবিগঞ্জের সমাবেশটা করে কুলাউড়ায় মৌলভীবাজার জেলার সমাবেশটা হবে। সেখানে 11:30টার সময় তিনি উপস্থিত থাকবেন, বক্তব্য রাখবেন। সেখান থেকে ফ্লাই করে তিনি সিলেট চলে আসবেন এবং আজকে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি,
আমরা আশা করছি তেনারা যেটা বলেছেন যে জেলা স্টেডিয়ামে হেলিকপ্টার এখানে নামবে এবং সেখান থেকে রিসিভ করে আমরা সমাবেশ স্থলে নিয়ে আসবো। আপনি একটি বিষয়ে ক্লিয়ারলি বলেছেন সন্ত্রাসের কথা বলেছেন, চাঁদাবাজদের কথা বলেছেন। নির্বাচনের দিকে আপনারা শঙ্কা করছেন যে কেন্দ্র দখলের মতো ঘটনা ঘটতে পারে, কিংবা এই দ্বারা এই যে যারা অস্ত্র নিয়ে আসছে, যারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, তারা কি বিশৃঙ্খলা করতে পারে কেন্দ্রে, সে ধরনের কোনো শঙ্কা আপনাদের আছে? সেটা তো অবশ্যই আছে, অবশ্যই আছে। আমরা এটা প্রশাসনকে জানিয়েছি, এই বিষয়গুলো, আমাদের শঙ্কার জায়গাগুলা, ঝুঁকিপূর্ণ কোন কোন সেন্টার আছে সেগুলো আমরা তালিকা দিয়েছি এবং প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন ঝুঁকিপূর্ণ সেন্টারগুলোতে ওনাদের পক্ষ থেকে সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করবেন এবং তাদের যে বাহিনী থাকবে আইন শৃঙ্খলায় নিয়োজিত, একজনের বডিতে অন্তত পক্ষে বডি ক্যামেরা থাকবে। তো এগুলা হলে কিছুটা চিহ্নিত করা সম্ভব হবে হয়তো, কিন্তু বাস্তবে কি আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছেন, যিনি পাশাপাশি রয়েছেন, তিনি তার দলের ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আপনারা গতকালকে হয়তো ত্রিমুখীতে একটা যুদ্ধ চিত্র দেখেছেন। তারপরে এর আগে আমরা দেখেছি লামাপাড়া, সোনারপাড়া, দুই পক্ষ মুখামুখি একটা যুদ্ধের প্রস্তুতি চলছিল এবং এখানে অস্ত্র প্রদর্শিত হয়েছে, সেখানে অস্ত্র প্রদর্শিত হয়েছে। আরেকটি ঘটনা আপনাদের জানা আছে যে একজন ছিনতাইকারীকে ধরা হয়েছিল সাপ্লাই এলাকা থেকে। ওই ছিনতাইকারীকে ছুটিয়ে নেওয়ার জন্য ওই বিশেষ একটি দলের নেতাকর্মীরা আমপারানা পুলিশ ফাঁড়ি থেকে চড়াও হয়েছেন, পুলিশ সদস্যদেরকে তেনারা হেনস্থা করেছেন। এটা আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমরা জেনেছি এবং সেটা দৃশ্যমান হয়েছে। এখন যারা এখনো পর্যন্ত এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে চলছে এবং পুলিশ বক্সে গিয়ে এখানে গিয়ে ঘেরাও করে পুলিশদেরকে হেনস্থা করে, সেই যে এই ধরনের ঘটনা সেন্টারে ঘটবে না, সেটা আমরা কিভাবে নির্বিঘ্নে এটা নিয়ে নিশ্চিত হতে পারি? এই জন্য উদ্বেগের জায়গাটুকু অবশ্যই রয়েছে। আমি আসলে এই বিষয়তে যেতে চাচ্ছিলাম না, তারপরে যেহেতু কোয়েকশন আসছে এখন বলতেই হয়। এটা আমি একটা বক্তব্য রেখেছিলাম, আমার বক্তব্যটা কিছুটা ভাইরাল সম্ভবত হয়েছে। এর প্রতি উত্তরে তিনি কিছু কথা বলেছেন, সংশ্লিষ্ট প্রার্থী কিছু কথা বলেছেন। আপনারা জানেন তিনি তার নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন যে উনার 840 কোটি টাকার মতো লোন রয়েছে, ব্যাংক থেকে তিনি ঋণ গ্রহণ করেছেন তার নিজের নামে, তার স্ত্রীর নামে এবং তার পরিচালিত প্রতিষ্ঠানের নামে। এখানে যে বিষয়টা আমরা নিয়ে এসেছি, আমরা কয়েকদিন আগে এইভাবে শাহজালাল ইউনিভার্সিটির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের একটা সংলাপ ছিল, সেখানে সুশীল সমাজের প্রতিনিধিরা ছিলেন, সাংবাদিক বন্ধুরা ছিলেন, আমরা ছিলাম, তারা এই তথ্যগুলোও দিয়েছে, সেখানে নিয়ে এসেছে। তো সেখানে আমরা প্রশ্ন করেছিলাম যে যিনি 840 কোটি টাকা ঋণ গ্রহণ করেছেন, তার সম্পদ বিবরণীতে উল্লেখ করেছেন তার সম্পদ হচ্ছে 39 কোটি টাকা। তাহলে 39 কোটি টাকার সম্পদের মালিক কিভাবে 840 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিতে পারেন? এটা কি ব্যাংকিং নিয়মে পড়ে কিনা? তো সেই জায়গা থেকে তিনি তার যে জবাবটুকু দিয়েছেন, আমি যা শুনলাম যে তিনি বলেছেন আমি 300 কোটির নিচে টাকা নিয়েছি এবং এটা টাকা নয় তিনি বলেছেন, এবং বক্তব্য মনে হচ্ছে আমি সুটকেস ভরে ব্যাংক থেকে টাকা নিয়ে আসছি। এটা আসলে বলার কোনো অবকাশ নাই। তিনি বলছেন যে আমি ডলারে নিয়েছি। তো বাঙ্গালকে এরকম হাইকোর্ট বাঙ্গাল এখন বুঝে ডলার কি আর টাকা কি, এটা বুঝতে কোনো অসুবিধা নেই। তো সেই যেটাই হোক, এটা তো তিনি নিজে স্বীকার করে নিলেন যে 300 কোটি নিয়েছিলেন এবং এইটা এখন 840 কোটিতে পরিণত হয়েছে। এবং তার নয় শুধুমাত্র, এটাও তিনি উল্লেখ করেছেন 300 কোটির উপরে আমি ব্যাংকে দিয়ে দিয়েছি। তাহলে তিনি একজন সুস্পষ্ট ঋণ খেলাফি। এটা প্রমাণ হলো ওনার বক্তব্যের মধ্য দিয়ে যে তিনি যে ঋণ খেলাফি, এবং সেটা যিনি রিশিডিউল করেছেন, আমরা বিশ্বাস করি ব্যাংকের সাথে আতাত করে মিনিমাম একটা পার্সেন্টেজ দিয়ে ব্যাংকে তিনি এটা রিশিডিউল করেছেন। অতএব এই ধরনের ঋণ খেলাফি ব্যক্তিকে যদি আমরা নির্বাচিত করি, তাহলে যিনি এতদিনে টাকা পরিশোধ করতে পারলেন না, খেলাফি হয়ে গেলেন,
300 কোটি থেকে 900 কোটি হতে যাচ্ছে, সেটা যে আরো হাজার হাজার কোটি হবে না এর নিশ্চয়তা কি? এটা উদ্বেগের জায়গা থাকে যায়। আমাদের গণমাধ্যমের রিপোর্ট হয়েছে সীমান্ত নিয়ে প্রচুর তথ্য আসছে, আগুনে আসছে। এ বিষয়ে আপনারা যে জেলায় জায়গায় লিখিত দিয়ে দিবেন, লিখিত এবং জানাবেন আছে জানাবেন। জুলাই আগস্টে যে অস্ত্রগুলো আমরা দেখেছি আওয়ামী লীগ ও ছাত্রলীগ ব্যবহার করে, সেগুলোতে এখন উদ্ধার করা সম্ভব না। আমরা কি শঙ্কা করে নেবাই ব্যবহার করতে পারি? আমি দুইটা পয়েন্টে কিন্তু আগে কথা বলেছি। সীমান্তবর্তী দুকার টাকার এটা আমি আগে আমার বক্তব্য বলে ফেলেছি, এবং যেগুলো অস্ত্র লুট হয়েছে ফ্যাসিস্ট আমলে যে সমস্ত অস্ত্রগুলো রাজপথে প্রদর্শিত হয়েছে সেগুলো উদ্ধার আমরা দৃশ্যমান কিছু দেখতে পাই নাই। এবং এখান থেকে শঙ্কার জায়গাটা আরও আমাদের বেড়ে গেছে যে এগুলো ব্যবহৃত হয়ে একটা অস্থিতিশীল পরিবেশ এবং বুটের পরিবেশটা বিঘ্নিত হতে পারে, সন্ত্রাসী কার্যক্রম হতে পারে। আমার দুইটা প্রশ্ন ছিল। আপনারা তো নির্বাচন কেন্দ্রিক 11 দলীয় একটা অ্যালায়েন্সে আছেন, সেক্ষেত্রে আপনাদের যে সমাবেশটি কি শুধু জামাত ইসলামী সমাবেশ 11 দলীয় যেটা হচ্ছে নির্বাচনের পরিবেশটা ঘনিয়ে আসছে, আমাদের যে বিশ্ববিদ্যালয় প্রেক্ষাপট তৈরি হচ্ছে, সেক্ষেত্রে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও পরিচিত নির্বাচনের ক্ষেত্রে আপনাদের কোনো সংশয় আছে? শেষে কথা বলে ফেলছি, আগে দুইটা বলি। সমাবেশটা হচ্ছে আমাদের বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট জেলা এবং মহানগরের পক্ষ থেকে। তবে আমি আগেই বলেছি যে আমাদের 11 দলীয় জোটের যারা প্রার্থীরা আছেন তারা মঞ্চে থাকবেন, তাদের পরিচয় করিয়ে দিবেন প্রধান অতিথি এবং তাদের হাতে প্রতীক উঠিয়ে দিবেন, এবং সেখানে আমাদের জোটমুক্ত নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। ঠিক আছে? আর শঙ্কার জায়গা যেটা বলছেন এটা আমি আগে বলছি। এটা একটা প্রশ্ন যে আপনার বক্তব্য আসছে অস্ত্র উদ্ধারে গুরুত্বপূর্ণ দৃশ্যমানগুলো কাটছে, এটা আমরাও দেখছি। কিন্তু আপনারা যখন প্রশ্নিত করেন তারা কি বলেন, অস্ত্র উদ্ধারে কি পদক্ষেপ নিচ্ছেন বা আমাদেরকে বরাবরই ওনারা আশ্বস্ত করেন যে আমরা এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি, কিছুটা উদ্ধার হয়েছে, বাকিটা উদ্ধার হয়ে যাবে। এই ধরনের বিষয়গুলোই আমরা আশ্বস্ত হই ওনাদের কাছ থেকে শুনে। কিন্তু যেটা যে দৃশ্যমান নেই এটা তো প্রমাণ আপনারাও আছেন, জানতে পারছেন। আমরা এটা দৃশ্যমান এটা উদ্ধার কার্যক্রম দেখতে চাই। আর এখন যেহেতু বাটে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যরা আছেন, বিজিবির সদস্যরা রয়েছেন, র্যাব সদস্যরা আছেন, পুলিশ সদস্যরা আছেন, আনসার সদস্যরা আছেন, এই যে যৌথ বাহিনী একটা বিশাল বিষয় কিন্তু। এবং আমরা এই বাহিনীর অপারেশন ইতিপূর্বে আমরা দেখেছি, 2007 সালে দেখেছি, মানুষ তটস্থ ছিল। এবং 7 সালে প্রথম থেকে যখন যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছিল, সন্ত্রাসীরা মাটির নিচে গিয়েও তারা রেহাই পায় নাই, তাদের সেখান থেকে ধরে নিয়ে এসেছে, অস্ত্র উদ্ধার করেছে, এবং সব সমাজের সব শ্রেণীর পেশার মানুষ যারা উশৃঙ্খল সব সোজা হয়ে গিয়েছিলেন। কিন্তু এইবার এই যৌথ বাহিনীর আমরা এই দৃশ্যমান এই ধরনের কিছু দেখতে পাচ্ছি না, আমরা এই ধরনের কিছু দেখতে চাই। যে আমাদের এমপি সাহেব একটু দুই কথা বলবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সাউন্ড আইতো নানি। ক্যামেরা দেখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, সিলেট মহানগরী আমির কেন্দ্রীয় কর্ম পরিষদ জামাতে ইসলামের সদস্য জনাব ফখরুল ইসলাম সহ উপস্থিত 11 দলীয় নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় সাংবাদিক বন্ধুরা, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমাদের মহানগরী আমির সাহেব সব কিছু বলে ফেলেছে। আমি যে কথাটা বলতে চাই, আমি আপনাদেরকে ধন্যবাদ দিতেছি যে আপনারা এই পর্যন্ত আসলে আমাদের কথাগুলো বহন করে গোটা জাতির কাছে পৌঁছে দিয়েছেন। আপনারা যে পৌঁছে দিতে না পারতেন বা পৌঁছে দিতেন না, তাহলে আমাদের কথাগুলো জাতির কাছে যেত না। বিশেষ করে 1 নম্বর আসনের সারা ভোটারদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আমার কথাটা হচ্ছে যে আমরা হুফলে চলে হবে না। যৌথ বাহিনী ব্যর্থ হয়েছে, এটা ঠিক আছে, সব কিছু আছে। এরপরে আমাদের সেনাবাহিনীর উপরে আমাদের আস্থা আছে,
সেনাবাহিনী যেহেতু ময়দানে থাকবে, তারা এখনও শক্ত পদক্ষেপ নিলে একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ অর্থ নির্বাচন উপহার দিতে পারবে ইনশাআল্লাহ। আর আমার বিশ্বাস, আসলে বিশেষ করে জনগণ এবার পাহারার দায়িত্ব পালন করবে, ভোট আনবে, ভোট দিবে, বিজয় ছিনিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। কোনো সন্ত্রাসী আমাদের ভোটকে ছিনিয়ে নিতে পারবে না, জনগণও পাহারা দিবে, আর যৌথবাহিনী এসে এটা পাহারা দিবে আমি বিশ্বাস করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সারা বাংলাদেশের এই অবস্থা হতে পারে। সিলেট আমি যেটা দেখছি যে লোক চাচ্ছে, নিরাপত্তা চাচ্ছে, সন্ত্রাস থেকে মুক্তি চাচ্ছে। সুতরাং এই নির্বাচন হচ্ছে নিরাপত্তা লাভের নির্বাচন, এই নির্বাচন হচ্ছে এই সন্ত্রাস থেকে মুক্তির নির্বাচন। তাই সব কিছু জনগণ দেখেছে, আওয়াজ উঠেছে, সব দেখেছি বারবার দাঁড়িপাল্লা। এইবার সব দলকে আমরা দেখেছি, এখন নতুন দেখতে চাই। তাই 11 দলীয় জোটকে আমার বিশ্বাস সারা বাংলাদেশে বিপুল ভোটে বিজয়ী করে এই সন্ত্রাসীদের নির্মূল করার জন্য আমাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আমাদের সকল ভোটার ভাই ও বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ধন্যবাদ। একটু বসে ভাই দিয়ে দোকানে